অন্ধকার সিঁড়ি দিয়ে কেউ নামছে। ক্ষীণ একটা আলোর রেখা এসে পড়ল। পায়ের আওয়াজ শুনে মনে হচ্ছে একজন নয়, অনেকে আসছে। রিঙ্কু একেবারে কোণার দিকে সরে গিয়ে দাঁড়ালো। ঘরটা যে মাটির নিচে তা রিঙ্কু আগেই বুঝতে পেরেছিল। মোটা পাথরের দেওয়াল, কোনো দিক দিয়েই আলো আসে না। দেওয়ালগুলো স্যাঁতসেঁতে, তার উপর জমে আছে পুরু শ্যাওলা। রাজধানী বিজয়নগরে এরকম গুপ্ত কক্ষ থাকা অস্বাভাবিক কিছু না। এটা কি ছিল বন্দিশালা? সিঁড়িটাও রিঙ্কু আগেই খুঁজে পেয়েছিল। উপর পর্যন্ত উঠে দেখে 420 ধাপ। উপর পর্যন্ত উঠে দেখে এসেছে একটা শক্ত দরজা, বাইরে থেকে বন্ধ। খুব লম্বা সিঁড়ি, প্রায় 3 তলা পর্যন্ত উঁচু মনে হয়। একটা বিচ্ছিরি শরবত খেয়ে এই কাণ্ড হয়ে গেল। রিঙ্কু খেতে চায়নি, তাকে জোর করে খানিকটা খাওয়ানো হয়েছে। চোখের সামনে সে দেখল জোজো আর সন্তু অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। রঞ্জন চিৎকার করে বলছিল, এদের কি হলো? বিষ খাইয়েছে? আমায় জব্দ করতে পারবে না, আমি সব হজম করে ফেলবো। হাতের গেলাসটা ছুঁড়ে ফেলে দিয়ে রঞ্জন ছুটে গিয়ে তুলে নিয়েছিল একটা তলোয়ার। সন্তু আর জোজোর মাথার কাছ থেকে দাঁড়িয়ে সে বলেছিল, খবরদার, এদের গায়ে হাত ছোঁয়াতে পারবে না। বীরজু সিং বিকটভাবে হেসে উঠেছিল হা হা করে। রঞ্জন তলোয়ারটা হাতে ধরে রাখতে পারল না। প্রথমে সে হাঁটু মুড়ে বসে পড়ল, তারপর তার কপালটা ঠুকে গেল মেঝেতে। রঞ্জনও জ্ঞান হারিয়েছে। রিঙ্কু বুঝতে পেরেছিল রঞ্জনদের সাহায্য করার চেষ্টা করেও কোনো লাভ নেই। তারও ঘুম ঘুম পাচ্ছে, আঙ্গুলের ডগাগুলো অবাস হয়ে আসছে। শরবতের মধ্যে ওরা কি মিশিয়েছে? বিষ না কড়া ঘুমের ঔষধ? রিঙ্কু তখনও চোখ চেয়ে আছে দেখে বীরজু সিং বলেছিল, চিল্লামিল্লা করো না, কোনো লাভ হবে না। রিঙ্কু জিজ্ঞেস করেছিল, তোমরা আমাদের মেরে ফেলবে কেন? আমরা তোমাদের কি ক্ষতি করেছি? এর উত্তরে বীরজু সিং আবার হেসেছিল। দুটি মেয়ে এরপর এসে রিঙ্কুকে টানতে টানতে নিয়ে গেল। তখনও রিঙ্কুর জ্ঞান আছে, কিন্তু বাধা দেবার শক্তি নেই। তারা এক জায়গায় তাকে সিঁড়ি দিয়ে নামিয়েছে, তাও রিঙ্কু টের পেয়েছে। তারপর একটা ঘুটঘুটে অন্ধকার জায়গায় তাকে রেখে ওরা চলে গেল। একটু পরে রিঙ্কু ঘুমিয়ে পড়ল। কতক্ষণ সে ঘুমিয়েছে তা জানে না। এখন দিন না রাত তাও বোঝার উপায় নেই। আবার ওরা আসছে। রিঙ্কু প্রায় নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল, সিঁড়ির মুখটা থেকে অনেকটা দূরে। প্রথমে দুটো টর্চ হাতে নিয়ে নামলো দুজন। পেছনে আরও কেউ আসছে। ওদের টর্চের আলো ঘুরে ঘুরে এসে রিঙ্কুর মুখের উপর পড়ল। রিঙ্কু ওদের দেখতে পাচ্ছে না। এরপর হাতে মোমবাতি নিয়ে নেমে এলো আরও একটি মেয়ে, তার অন্য একটা হাতে খাবারের থালা। এবার দেখা গেল টর্চ হাতে দুজনের মধ্যে একজন মেয়ে, একজন পুরুষ। টর্চ হাতে মেয়েটি রিঙ্কুর দিকে এগিয়ে এসে তাকে ভালো করে দেখল, খুব যেন অবাক হয়ে গেছে। রিঙ্কুর চোখের উপর টর্চ ফেলে সে বলল, ভেরি স্ট্রেঞ্জ, এত সিমিলিয়ারিটি। তোমার কোনো যমজ বোন আছে? চোখ বুজে ফেলে রিঙ্কু বলল, না। পুরুষটি জিজ্ঞেস করল, কাম চলেগা? মেয়েটি বলল, বহুত আচ্ছা চলেগা, না বলে দিলে কেউ বুঝতে পারবে না যে এ অন্য মেয়ে। পুরুষটি বলল, এ কি সব ঠিকঠাক পারবে? মেয়েটি বলল, না পারার কি আছে, কাঁদতে তো পারবে, সব মেয়ে কাঁদতে জানে, বাকিটা আমি শিখিয়ে দিব। পুরুষটি বলল, তবও তত ঠিক হ্যায়, জানকি ইনকো খানা খিলাও, কাপড় বদল করে দাও, জাস্তি টাইম নেহি হায়। মেয়েটি রিঙ্কুর কাজ চাপড়ে বলল, ডওমত, সব ঠিক হয়ে যাবে। টর্চ হাতে মেয়েটি ও পুরুষটি উপরে উঠে গেল। রইল শুধু মোম হাতে মেয়েটি। সে প্রায় রিঙ্কুরই সমবয়সী। হাতের থালাটা মাটিতে নামিয়ে রেখে সে নরম গলায় ডাকল, আও বাহিন, খানা খাইলেও। রিঙ্কু সাড়া দিল না। সে মোটেও ওই খাবার মুখে তুলবে না। একবার ওদের শরবত খেয়ে যা অবস্থা হয়েছে, তারপর ওদের খাবার আর কেউ খেতে যাবে? মেয়েটি কাছে এসে রিঙ্কুর হাত ধরে বলল, খাবার খেয়ে নাও, তোমার খিদে পায়নি? রিঙ্কু হাত ছড়িয়ে দিয়ে বলল, না, আমি খাবো না। মেয়েটি হেসে বলল, না খেয়ে কতক্ষণ থাকবে? দুর্বল হয়ে যাবে যে, সারা রাত জেগে কাজ করতে হবে, তা কি পারবে? মেয়েটির গলায় খানিকটা সহানুভূতির সুর পেয়ে রিঙ্কু জিজ্ঞেস করলো, কাজ মানে? আমায় কি কাজ করতে হবে? মেয়েটি হাসতে হাসতে দুলে দুলে বলল, তুমি ফিল্মে চান্স পেয়ে গেছো, ফিল্মে পাঠ করবে, 1 ঘন্টা পরেই শুটিং। রিঙ্কু চোখ মুখ ঘুরিয়ে বলল, ফিল্মে পাঠ করব? বললেই হলো। মোটেও আমি পাঠ করব না, সেজন্যই ওরা এখানে আমাকে আটকে রেখেছে। মেয়েটি আবার রিঙ্কুর হাত ধরে বলল, এসো বহিন, খেতে বসে যাও, খেতে খেতে কথা হবে।
আমার নাম জানকি, তুমি আমাকে জানকি বলে ডেকো। রিঙ্কু বলল, বলছি তো ওই খাবার আমি খাবো না, যদি ওতে বিষ মেশানো থাকে। জানকি অবাক হয়ে বলল, বিষ? কেন, খাবারে বিষ থাকবে কেন? ঠিক আছে, এর থেকে আমি মুখে দিচ্ছি, তাহলে তোমার বিশ্বাস হবে তো। প্লেটটাতে এক গোছা লুচি আর আলুর দম রয়েছে। মেয়েটি একখানা লুচি নিয়ে একটু আলুর দম মুখে পুরল। রিঙ্কু আগে দেখে নিল সে সবটা খায় কিনা। তারপর খাবার দেখে তার খিদে পেয়ে গেছে ঠিকই, কতক্ষণ সে খায়নি কে জানে। এবার সে খেতে শুরু করে দিল। জানকি বলল, তোমাকে দেখতে ঠিক সুজাতা কুমারীর মতন, সেই রকম মুখ, সেই রকম হাইট, সেই রকম ফিগার। সুজাতা কুমারীর এই ফিল্মে বড় পার্ট আছে, হিরোইনের পরেই সে। কিন্তু তার অসুখ হয়ে গেছে, শুটিং তো বন্ধ রাখা যায় না, তোমাকে দিয়ে কাজ চলে যাবে। রিঙ্কু বলল, আমি রাজি আছি কি নেই তা না জিজ্ঞেস করেই আমাকে দিয়ে পাঠ করাবে, বললেই হলো। আমার সঙ্গে অন্য যারা ছিল তারা কোথায়? জানকি বলল, তোমার সঙ্গে আর কে ছিল? রিঙ্কু বলল, আমার সঙ্গে আরও 3 জন ছিল, তাদের ওরা অজ্ঞান করে রেখেছে। তাছাড়া কাকাবাবু ছিলেন, তিনি ক্রাস নিয়ে হাঁটেন। জানকি রীতিমতো অবাক হয়ে বলল, তাদের তো আমি দেখিনি বহিন, আমি অন্যদের কথা কিছু জানি না। রিঙ্কু ধমক দিয়ে বলল, জানো না মানে? তুমিও তো এদেরই দলের। ধমক খেয়ে কাচুমাচু ভাবে জানকি বলল, বিশ্বাস করো বহিন, আমি কিছুই জানি না। আমার কাজ ফিমেল আর্টিস্টদের মেকআপ করা, আমি তোমাকে সাজিয়ে দিতে এসেছি। আমাকে কস্তুরীজি বললেন, এই মেয়েটার দিমাগের ঠিক নেই, একটু পাগল আছে, তুই ওকে সাজিয়ে দিবি ভালো করে, তারপর ওর কাছে বসে থাকবি। রিঙ্কু জিজ্ঞেস করলো, কস্তুরীকে? জানকি বলল, কস্তুরীজিকে চেনো না? তিনিই তো ওই ফিল্মের হিরোইন, ওই যে একটু আগে টর্সাতে এসেছিলেন। রিঙ্কু ঠোঁট বেঁকিয়ে বলল, ও হিরোইন না ভিলেন? ডাকাত দলের সর্দারনির মতো চেহারা, ও আমাকে পাগল বলে, এত সাহস! জানকি বললে, না না, তুমি পাগল হবে কেন, ও ঠাট্টা করে বলেছে। তুমি ওর জন্য ফিল্মে চান্স পেয়ে গেলে, যদি ভালো পাঠ করো তাহলে তোমার কত নাম হবে, অনেক টাকা হবে। তাড়াতাড়ি খাবার খেয়ে নাও, তারপর তোমাকে সাজিয়ে দিতে হবে। এই দেখো, কস্তুরীজি তোমার জন্য কত ভালো শাড়ি রেখে গেছে। একপাশে একটা পুটলি পড়ে আছে, রিঙ্কু আগে দেখেনি। জানকি সেটা খুলল, তার মধ্যে রয়েছে নানা রকম জরি বসানো একটা ঝকঝকে শাড়ি, ওড়না, একজোড়া ভেলভেটের চটি, এইসব। আর একটা ছোট বাক্সে ক্রিম, পাউডার, লিপস্টিক, কাজল ও কয়েকটা তুলি। জানকি বলল, হিস্টোরিক্যাল বই তো, সেই জন্য তোমাকে বেশি সাজগোজ করতে হবে। খাওয়া শেষ করে রিঙ্কু বলল, জল? জল নেই? জানকি বলল, ও হো, পানি আনা হয়নি, আচ্ছা একটু বাদেই নিয়ে আসছি। তার আগে দেখো তো, এই কাঞ্জিবরম শাড়িটা তোমার পছন্দ হয়েছে? রিঙ্কু নিজের শাড়ির আঁচলেই হাতটা মুছে নিল, তারপর ওড়নাটা তুলে নিয়ে ভালো করে দেখার মতো ভান করে হঠাৎ সেটা জানকির গলায় দিয়ে টেনে একটা ফাঁস বেঁধে দিল। ভয়ে জানকির চোখ কপালে উঠে গেল, সে আ আ করতে লাগলো। রিঙ্কু ফাঁসটা আরেকটু টেনে বলল, চেঁচাবার চেষ্টা করলেই একদম দম বন্ধ করে মেরে ফেলবো। তুমি এই ডাকাতদের দলে থাকো, আবার বলছো তুমি কিছু জানো না। আমার সামনে ভালো মানুষ সাজছ, জোর করে কাউকে বন্দি করে রেখে তারপর তাকে দিয়ে সিনেমার পাঠ করানো যায়? চালাকি আমার সঙ্গে। শাড়িখানার একদিক দিয়ে সে আগে জানকির হাত দুখানা পেছনে নিয়ে গিয়ে বাঁধল শক্ত করে, তারপর অন্য দিক দিয়ে বাঁধল পা। এবার গলা থেকে ওড়নার ফাঁসটা খুলে নিয়ে সে জানকির মুখ বেঁধে দিল। জানকির আর কথা বলা কিংবা নড়াচড়ার ক্ষমতা রইল না। জানকি মেয়েটা বোধ হয় সত্যিই নিরীহ, সে এমনই ভয় পেয়ে গেছে যে খুব একটা বাধা দেবার চেষ্টাও করেনি। রিঙ্কু গিটগুলো পরীক্ষা করে দেখল, জানকি নিজে থেকে বাঁধন খুলতে পারবে না, চেঁচাতেও পারবে না। এবার রিঙ্কু একটু নরম হয়ে বলল, তুমি অবশ্য আমার সঙ্গে খারাপ ব্যবহার কিছু করনি, কিন্তু তুমি ভেবে দেখো, আমার সঙ্গে যে আরও 4 জন ছিল, তারা কোথায় গেছে আমি জানি না। 3 জনকে আমি অজ্ঞান হয়ে যেতে দেখেছি, এরা বিষ খাইয়েছে। এই অবস্থায় আমি এদের সিনেমায় পাঠ করতে পারি? আগে তাদের খুঁজে দেখতে হবে। জানকির চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে এলো। রিঙ্কু বলল, কাঁদলে কি হবে, তবু তোমাকে আমি ছাড়ছি না। আমার অবস্থাটা একটু ভেবে দেখো, আমাকে তো পালাতেই হবে। এরকম অবস্থায় খানিকক্ষণ থাকলে তোমারও কোনো ক্ষতি হবে না, কেউ না কেউ খানিক বাদে খুঁজতে এসে তোমাকে খুলে দিবে, কিংবা কাকাবাবুদের আমি যদি পেয়ে যাই তাহলে আমি এসে তোমাকে ছেড়ে দেব, কেমন? আঁচল দিয়ে জানকির চোখের জল মুছিয়ে দিয়ে রিঙ্কু বলল, লক্ষ্মী মেয়ের মতন বসে থাকো, আমি চলি। সিঁড়ি দিয়ে তরতর করে উঠে এলে রিঙ্কু, কিন্তু উপরের দরজাটা বাইরে থেকে বন্ধ। সেই কস্তুরী জানকিকে শুদ্ধ এখানে বন্ধ করে রেখে গেছে, তাহলে উপায়? রিঙ্কুর একটা কথা মনে পড়ে গেল।
জানকি জল আনবে বলেছিল। তাহলে কি বাইরে কোনো পাহারাদার আছে? রিঙ্কু দরজায় 3টে টোকা দিল। হয়তো এদের কিছু সংকেত আছে, সেটা কি কে জানে। সে আরও কয়েকবার টকটক করলো দরজায়। এবার দরজাটা খুলে গেল। একজন বন্দুকধারী লোক উকি মেরে বলল, কেয়া হুয়া? রিঙ্কু মুখটা একপাশে ফিরিয়ে বলল, ও লড়কি পানি মাস্তা, থোড়া পানি লে আইয়ে। পাহারাদারটি অবহেলার সঙ্গে বলল, আমি কোথায় পানি পাবো? আমি যাব না, আমাকে এখানে থাকতে বলেছে। বাইরে প্রায় ঘুটঘুটি অন্ধকার। বিষ্ণু চারপাশটা একবার দেখে নিয়ে আবার বলল, তাহলে আপনি দরজা বন্ধ করে দিন, আমি জল নিয়ে আসছি। দেখবেন যেন মেয়েটা বেরিয়ে না আসে, তাহলে কস্তুরীজি খুব রাগ করবেন। আঁচলটা মাথায় দিয়েছে রিঙ্কু। তা দিয়ে মুখের একপাশটা ঢেকে সে বেরিয়ে পড়ল। পাহারাদারটির কোনো সন্দেহ করল না। তরতর করে হেঁটে রিঙ্কু মিলিয়ে গেল অন্ধকারে। সেই অন্ধকারের মধ্যে হোঁচট খেতে খেতে রিঙ্কু দৌড়ালো। সে কোন দিকে যাচ্ছে জানে না। তার শুধু একটাই চিন্তা, যে জায়গায় সে বন্দি ছিল সেখান থেকে যত দূর সম্ভব দূরে চলে যেতে হবে। সে জল নিয়ে ফিরে না গেলে খটকা লাগবে পাহারাদারটির মনে। খানিকটা দূর যাবার পর রিঙ্কু দেখতে পেল মশালের আলো। সেই আলো ঘিরে ছায়ামূর্তির মতো জনা চারেক লোক বসে আছে। রিঙ্কু এবার খুব সাবধানে পা টিপে টিপে এগোতে লাগলো। ওই লোকগুলো কারা আগে দেখতে হবে। একটা তাঁবুর দড়িতে পা লেগে রিঙ্কু হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল আর একটু হলে। তাঁবুটার মধ্যেও একটা লণ্ঠন জ্বলছে। রিঙ্কু তাঁবুটার পেছন দিকে চলে গিয়ে একটা ফাঁক দিয়ে চোখ লাগিয়ে দেখল তাঁবুটা খালি। যতদূর মনে হচ্ছে এই তাঁবুর মধ্যেই তাদের শরবত খাইয়ে অজ্ঞান করে দেওয়া হয়েছিল। রঞ্জন, সন্তু, যোজরা এখানে এখন নেই। তাঁবুটা পার হয়ে আরও কিছুটা যাওয়ার পর রিঙ্কু দেখল মশালের আলো ঘিরে যারা বসে আছে তারা পুলিশ। গোল হয়ে বসে তারা কিছু খাচ্ছে। এবার রিঙ্কুর সব দুশ্চিন্তা চলে গেল। পুলিশদের যখন পাওয়া গেছে তখন আর ভয় নেই। পুলিশের সাহায্য না পেলে সে একা একা কী করে অন্য সবাইকে খুঁজে বার করবে। রিঙ্কু একেবারে কাছে গিয়ে বলল, নমস্তে, আমি খুব বিপদে পড়েছি, আপনাদের সাহায্য চাই। পুলিশরা খাওয়া থামিয়ে অবাক হয়ে তাকালো। রিঙ্কু বলল, এরা সব ডাকাত, এরা আমার সঙ্গে অন্য লোকদের বন্দি করে রেখেছে। একজন পুলিশ বলল, ডাকু? ইয়ে লোক তো ফিল্ম ইউনিট হ্যায়। আরেকজন পুলিশ বলল, এদের ফিল্মের গল্পটা বোধহয় ডাকাতদের নিয়ে, অনেক লড়াই আর গোলাগুলি। অন্য একজন পুলিশ বলল, না না, হিস্টোরিক্যাল, বিজয়নগর কা কাহানি। রিঙ্কু ব্যাকুলভাবে বলল, আপনারা বুঝতে পারছেন না, এরা ফিল্মের ছদ্মবেশের ডাকাত, এরা আমাদের বিষ মেশানো শরবত খেতে দিয়েছিল। একজন পুলিশ তার থালার পাশ থেকে একটা গেলাস তুলে নিয়ে বলল, বিষ মেশানো শরবত? এই তো আমরা শরবত খাচ্ছি, বিষ টিষ তো কিছু নেই। সে ঢকঢক করে শেষ করে ফেলল গেলাসের বাকি শরবতটা। পেছনে একটা ঘোড়ার খুরের খটখট শব্দ শোনা গেল। একজন পুলিশ চেঁচিয়ে বলল, মোহন সিংজি, ও সিংজি ইধার আইয়ে। রিঙ্কু আরও গিয়ে এসে বলল, আপনারা বুঝতে পারছেন না, আমাকে শিগগিরই থানায় নিয়ে চলুন। একজন পুলিশ ধমক দিয়ে বলল, আপ চুপসে, ইধার খাড়া রহিয়ে। রিঙ্কু সামনে তাকিয়ে দেখল বড় গেটটার বাইরে রয়েছে একটা গাড়ি। রঞ্জনের গাড়ি সে দেখেই চিনল। এই পথ দিয়েই ওরা ভেতরে এসেছিল। ঘোড়ার খুরির শব্দটা খুব কাছে এসে গেছে। রিঙ্কু খুব জোরে সামনের দিকে দৌড়াতেই দুজন পুলিশ লাফিয়ে উঠে তাকে ধরে ফেলল। কিন্তু তাদের একজনের হাত কামড়ে দেবার চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারল না। ঘোড়া হাঁকিয়ে যে এসেছিল সে মোহন সিং নয়, সে ফিল্মের নায়িকা কস্তুরী। তার হাতে একটা চাবুক। একজন পুলিশ গদগদ হয়ে বলল, কস্তুরী দেবী আইয়ে আইয়ে, দেখিয়ে ইয়া লড়কি কী সব উল্টাপাল্টা বলছে। কস্তুরী অবাক হওয়ার ভানকে বলল, এই তো সেই পাগলিটা, আবার পালাবার চেষ্টা করেছিল। কি মুশকিল হয়েছে জানেন, একে পাগলির পার্ট দেওয়া হয়েছিল, তাতে সত্যি সত্যি পাগল হয়ে গেছে। সবকটি পুলিশ একসঙ্গে হেসে উঠল। কস্তুরী বলল, শিগগিরই এর হাত বাঁধুন, মুখ বাঁধুন, তা না হলে এ কামড়ে দিতে পারে। একজন পুলিশ বলল, আমাকে তো কামড়ে দিয়েছে একবার। ওরে বাপরে, এমন পাগল? কস্তুরী সপাং করে চাবুকটা রিঙ্কুর মুখের সামনে ঘুরিয়ে বলল, এই লড়কি, আবার যদি গন্ডগোল করবি তো চাপকে তোর পিঠের চামড়া তুলে নেব। রিঙ্কু তবু তেজের সঙ্গে বলল, তোমরা আমার সঙ্গে লোকজনদের আটকে রেখেছো কেন? তারা কোথায়? তুমি ভেবেছো তোমাদের ফিল্মে আমি পাঠ করব? মোটেই না, কিছুতেই না। রিঙ্কু আর কিছু বলতে পারল না। একজন পুলিশ তার মুখ চেপে ধরে পাগড়ি দিয়ে বেঁধে দিল, আর একজন পুলিশ শক্ত দড়ি দিয়ে বেঁধে ফেলল তার হাত। কস্তুরী ঘোড়া থেকে নেমে সেই দড়ির অন্য দিকটা ধরে টানতে টানতে নিয়ে গেল রিঙ্কুকে। মোহন সিং কাকাবাবুকে নিয়ে গেল শর্মাজির সঙ্গে দেখা করাত।
অন্য একটা তাঁবুতে কাকাবাবুকে বসিয়ে বিনীতভাবে বলল, আপনি একটু আরাম করুন রায়চৌধুরী সাহেব, আমি শর্মাজিকে খবর দিচ্ছি। সকাল থেকেও শরীরটা আবার খারাপ যাচ্ছে। কাকাবাবু শান্ত গলায় বললেন, অত বুড়ো মানুষকে তোমরা এখানে নিয়ে এলে কেন? উনি কেমন আছেন তা দেখতেই তো আমি এসেছি। মোহন সিং হেসে বলল, কি করব বলুন, ওর যে সিনেমায় পাঠ করার শখ হয়েছে। উনি বিজয়নগরের হিস্ট্রি নিয়ে রিসার্চ করে নতুন নতুন খবর বার করছেন, তাই নিয়ে গল্প লিখেছেন। সেই গল্প নিয়ে সিনেমা হচ্ছে বলে উনি নিজেই বুড়ো রাজার পাঠ করতে চান। কাকাবাবু বললেন, বুড়ো বয়সের শখ, কিন্তু এত ধকল কি ওর শরীর সইবে? মোহন সিং এমনভাবে কথা বলছেন যেন কাকাবাবুর সঙ্গে ওর কোনো দিন ঝগড়া হয়নি। সে আবার বলল, আপনি চিন্তা করবেন না, আমরা সঙ্গে একজন ভালো ডাক্তার রেখেছি। আর একদিন শুটিং হলেই শর্মাজিকে আমরা বাড়িতে পাঠিয়ে দিব। আপনি বসুন, আমি আসছি। এই তাঁবুর মধ্যেই রয়েছে একটা সিংহাসন, আরও দুটি মখমলের চেয়ার। কাকাবাবু সেগুলোতে না বসে বসলেন একটা নেমন্তন্ন বাড়ির চেয়ারের মতন কাঠের চেয়ারে। ক্রাস দুটো পাশে দাঁড় করিয়ে রাখলেন। একটু পরেই খুব সাজগোজ করা একটি মেয়ে তাঁবুর মধ্যে ঢুকে বলল, নমস্তে, আমার নাম কস্তুরী। আপনি ভালো আছেন রায়চৌধুরী সাহেব? কাকাবাবু মেয়েটিকে চিনতে পারলেন। এই মেয়েটি রাস্তার চায়ের দোকানে অসুস্থ ভগবতী প্রসাদ শর্মার মাথাটা কোলে নিয়ে সেবা করছিলেন। এখন তার পোশাক অন্যরকম, হাতে একটা চাবুক। কাকাবাবু বললেন, নমস্কার, শর্মাজির আবার শরীর খারাপ হয়েছে শুনলাম, আমি ওকে দেখতে এসেছি। কস্তুরী বললেন, এখন ঠিক হয়ে গেছেন। অত বুড়ো হলেও মনের জোর আছে খুব, সব কথা মনে থাকে। একটা লোক একটা লম্বা গেলাসে শরবত এনে বলল, লিজিয়ে সাব। কাকাবাবু বললেন, থ্যাংক ইউ, আমি এখন শরবত খাবো না। খেয়ে দেখুন সাব, বহুত বাড়িয়া শরবত, পেস্তার মালাই আছে। কাকাবাবু বললেন, আমি একটু আগে চা খেয়েছি, এখন শরবত খেতে পারবো না, এটা নিয়ে যাও। লোকটি বলল, তাহলে চা নিয়ে আসবো? চা আনছি এক্ষুনি। কাকাবাবু বললেন, চাও লাগবে না, চা খেয়ে এসেছি বললুম যে। কস্তুরী বলল, এই যোগদু, উনি খাবেন না বলছেন, তাও কেন জোর করছিস? কিছু লাগবে না, যা। লোকটি চলে যাবার পরেই মোহন সিং ধরে নিয়ে এলো বৃদ্ধ শর্মাজিকে। তার হাতে একটা রূপো বাঁধানো ছড়ি, পরে আছেন একটা জরির চুমকি বসানো লম্বা আলখাল্লা। সাদা ধবধবে চুল আর দাড়ি, আর ওই রকম আলখাল্লার জন্যে তাকে অনেকটা রবীন্দ্রনাথের মতন দেখাচ্ছে এখন। তিনি বুকে হাত দিয়ে কয়েকবার খুক খুক কাশলেন। কাকাবাবু তাকে দেখে সম্মানের সঙ্গে উঠে দাঁড়িয়ে বললেন, শর্মাজি, হেঁটে আসতে আপনার কষ্ট হয়েছে? আপনি যেখানে শুয়েছিলেন সেখানে আমাকে ডেকে পাঠালেই তো পারতেন। শর্মাজি কাশি থামিয়ে বললেন, না না, ঠিক আছি, এখন ঠিক আছি। শুটিং করার সময় হাঁটাচলা করতে হবে না, ঘোড়ার পিঠেও চড়তে হবে, আমি সব পারবো। আপনি রায়চৌধুরী, আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। কাকাবাবু বললেন, আপনি আমাকে আসতে বলেছিলেন, আপনার সঙ্গে দেখা করে আমার সঙ্গে ছেলে মেয়েদের বিজয়নগরের রুইন্স একটু ঘুরিয়ে দেখাবো। এখানকার ইতিহাস তো অনেকেই জানে না। দেখান, কিন্তু তারপর তাড়াতাড়ি চলে গেলে চলবে? আপনি আমাদের শুটিংয়ের সঙ্গে থাকুন, আমাদের অ্যাডভাইস দিন, হিস্ট্রির কোথাও যদি ভুল হয় আপনি আমাকে ধরিয়ে দেবেন। কাকাবাবু হেসে বললেন, আপনি থাকতে আমি আর কি ভুল ধরবো? আপনার চেয়ে বেশি কেউ জানে? শর্মাজি বললেন, আমি তো শুটিংয়ে ব্যস্ত থাকবো, আমি তো সব দিক দেখতে পারবো না। আপনার মতামত আমাদের অনেক উপকার করবে। মোহন সিং, তুমি রায়চৌধুরী থাকার জায়গার ব্যবস্থা করে দাও। বৃদ্ধ শর্মাজি বসলেন সিংহাসনটিতে, আর ভেলভেটের চেয়ার দুখানায় বসল মোহন সিং আর কস্তুরী। কাকাবাবু বললেন, আপনি তাহলে রাম রায়ের পাঠ করছেন, আপনাকে ভালো মানাবে। শর্মাজি বললেন, হ্যাঁ, আমি সাচ্ছি রাম রায়। মোহন সিং হবে আলী আদল শীল, মোহন সিং হবে আলী আদিল শাহ, মোহন সিং হবে আলী আদিল শাহ, আর কস্তুরী হচ্ছে রাজা সদাশিবের বউ মহারানী পদ্মিনী। তার ছোট বোন ধরা দেবীর ভূমিকায় আছে সুজাতা কুমারী। আরে, তোমরা রায়চৌধুরীকে শরবত দিলে না? কাউকে আনতে বলো। কাকাবাবু বললেন, এনেছিল আমার জন্য, আমি এখন খাবো না। শর্মাজি বললেন, রায়চৌধুরী, আপনাকে কাল রাত কানে কানে কি বলেছিলাম মনে আছে তো? আপনি এবার সেই কথা এদের সামনে বলে দিতে পারেন। কাকাবাবু মোহন সিং আর কস্তুরীর মুখের দিকে তাকালেন একবার, তারপর বললেন, হ্যাঁ, এখন বলে দিলে ক্ষতি নেই। আপনি বলেছিলেন যে আলী আদিল শাহ কথা বলার সময় একটু স্ট্যামার করবে, মানে একটু তোতলা। শুটিংয়ের আগে সেটা মনে করিয়ে দিতে। কোনো ইতিহাস বইতে এ কথা লেখা হয়নি আগে। শর্মাজি একটু চমকে উঠে বললেন, এ কথা বলেছিলাম? ও ব্রাহ, তখন আমার খুব জ্বর ছিল,
কি বলতে কি বলেছি মনে নেই। আর কি বলেছিলাম বলুন তো? কাকাবাবু সামান্য চিন্তা করে বললেন, আপনাকে ঠিক সময় সরবিটেট ঔষধ খাওয়ানোর কথা মনে করিয়ে দিতে বলেছিলেন। শর্মাজি বললেন, হ্যাঁ ঠিক। আর? কাকাবাবু বললেন, রামরাজার কাটা মুন্ডু দেখাতে হবে। সেজন্য মাটির মুন্ডু তৈরি করে সেখানে আলতা মাখিয়ে রং বোঝাতে হবে। শর্মাজি এবার রেগে গিয়ে মোহন সিংকে বললেন, এই লোকটা আমার সঙ্গে চালাকি করছে। কাকাবাবু এবার জোরে হেসে উঠলেন। পকেট থেকে রুমাল বার করে মুখ মুছে বললেন, হ্যাঁ চালাকিই তো করছি, নয়তো কি বোকামি করব? এই লোকটা তো শর্মাজির ডামি। আসল শর্মাজি কোথায়? মোহন সিং সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। কস্তুরী তার চাবুকটা উঁচিয়ে ধরল। শর্মাজি তাদের দিকে হাত উঁচু করে থামতে ইঙ্গিত করে বললেন, এ আপনি কি বলছেন রায়চৌধুরী সাহেব? আমার কোনো ডামি নেই, আমি তো যুদ্ধ করব না। আপনি এদের সঙ্গে ঠাট্টা করছেন নিশ্চয়ই। কাকাবাবু বললেন, কিসের ঠাট্টা? এই মোহন সিংয়ের দল সবাইকে এত বোকা ভাবে কেন? একটা লোককে ভগবতী প্রসাদ সাজিয়ে আনলেই আমি তা বিশ্বাস করব। কাল রাত্রিরে আমি যার সঙ্গে কথা বলেছি আজ তাকে চিনতে পারবো না? শর্মাজি আমাকে আপনি বলে বলেন না, তুমি বলেন। আমাকে রায়চৌধুরী বলে ডাকেন না, রাজা বলেন। তোমরা নিশ্চয়ই জানো যে তার স্মৃতিশক্তি খুব ভালো। আমি এতক্ষণ বানিয়ে বানিয়ে যেসব কথা বলে গেলুম তা শুনেই এই লোকটা হ্যাঁ হ্যাঁ করলো। আমি প্রথম এসে দেখেই বুঝতে পেরেছি আসল শর্মাজি কোথায়। আমাকে তার কাছে নিয়ে চলো। মোহন সিং কস্তুরীকে বলল, আমি আগেই বলেছিলাম না এই লোকটা ঝঞ্ঝাট পাকাবে? একে এখানে আসতে দেওয়াই ঠিক হয়নি। কস্তুরীর চাবুকটা তুলে সপাং সপাং করে বলল, এবার ওর উচিত শিক্ষা হবে। মোহন সিং বলল, দেরি করে লাভ নেই, ওকে খতম করে দিই। কাকাবাবুর হাতে ততক্ষণে তার রিভলভার চলে এসেছে। সেটা মোহন সিংয়ের দিকে তুলে কড়া গলায় বললেন, মোহন সিং, কাল তোমায় একটুর জন্য প্রাণে মারিনি, মনে নেই? আমাকে শিক্ষা দেওয়া অত সহজ নয়। শর্মাজি আমাকে বারবার বলেছেন এখানে এসে দেখা করতে, সেই জন্যই আমি এসেছি। শর্মাজির সঙ্গে দেখা না করে আমি যাব না। নকল শর্মাজি হুকুম দিল, এই লোকটার মুন্ডু কেটে জলে ভাসিয়ে দাও। কাকাবাবু চেয়ে উঠে দাঁড়াতে গিয়েও পারলেন না। তাঁবুর পেছন দিক থেকে একটা ঢোকার জায়গা আছে, সেখান দিয়ে যজ্ঞু নামের লোকটা কখন ভেতরে এসে দাঁড়িয়েছে কাকাবাবু টেরও পাননি। তিনি পেছনে ফিরে তাকাবার সময়ও পেলেন না। যজ্ঞ একটা লাঠি দিয়ে খুব জোরে মারল কাকাবাবুর মাথায়। কাকাবাবু হুমড়ি খেয়ে পড়ে গেলেন। রিভলভারটা তার হাত থেকে ছিটকে গিয়ে একটু দূরে পড়তেই মোহন সিং সেটাকে পা দিয়ে চেপে ধরল। তারপর সে কস্তুরীর হাত থেকে চাবুকটা কেড়ে নিয়ে এক ঘা কষাতে গেল কাকাবাবুর পিঠে। কাকাবাবু নিজেকে একটু সামলে নিয়ে সেই চাবুকটা ধরে ফেললেন। ততক্ষণে যজ্ঞ আর একবার লাঠি তুলেছে। প্রথম আঘাতেই কাকাবাবুর মাথা ফেটে গল গল করে রক্ত বেরোতে শুরু করেছে। দ্বিতীয় আঘাত লাগলে তার বাঁচবার আশা থাকবে না। তিনি স্পষ্ট গলায় বললেন, থামো, আমাকে মেরে ফেললে তোমাদের কোনো লাভ হবে না। হিরেটা কোনো দিনও খুঁজে পাবে না তোমরা। বিজয়নগরের হীরের সন্ধান আমরা দুজন ছাড়া আর কেউ জানে না। শর্মাজি যে ম্যাপটা এঁকে দিয়েছেন তাতে মাত্র অর্ধেকটা আছে। যদি তোমরা ওকে ফাঁকি দাও সেজন্য উনি পুরোটা আঁকেননি, সেটা তোমরা কিছুই বুঝবে না। সেই ম্যাপের বাকি অংশর কথাই তিনি আমাকে কানে কানে বলে দিয়েছিলেন। কাকাবাবু এক হাতে মাথাটা চেপে ধরলেন, তবু রক্ত বন্ধ হলো না। যন্ত্রণায় মুখটা কুঁচকে গেল, চোখ দুটো বুজে এলো। কস্তুরী লাফিয়ে উঠে বলল, শিগগির ডাক্তার ডাকো, লোকটাকে বাঁচিয়ে তোলো। বিজয়নগরের হীরে আমার চাই চাই। কাকাবাবুর জ্ঞান ফিরে এলো মিনিট 15 পরে। তিনি বুঝতে পারলেন যে তাকে এনে একটি খাটে শোয়ানো হয়েছে। একজন ডাক্তার তার মাথা ব্যান্ডেজ করেছে। তিনি কোনো কথা বললেন না। মাথার যন্ত্রণাটা অনেক কমে গেছে, তাছাড়া খুব বেশি কাটেনি। ব্যান্ডেজ বাঁধার পর ডাক্তার তার ডান হাতের জামা গুটিয়ে একটা ইঞ্জেকশন দিতে এলো। কাকাবাবু বাধা দিলেন না। একটু পরেই তার আবার ঘুম পেয়ে গেল। পরের বার যখন ঘুম ভাঙল তখন প্রায় অন্ধকার হয়ে এসেছে। কাকাবাবু উঠবার চেষ্টা করতে বুঝলেন যে তার সমস্ত শরীরের শক্তি, সমস্ত শরীর শক্ত কোনো কিছু দিয়ে বাঁধা। হাত দুটো পেছন দিকে মোড়া, একটু নড়াচড়া করাও সম্ভব নয়। ঘুমান্ত অবস্থাতেও তাকে ওরা বিশ্বাস করেনি, তাই এরকমভাবে বেঁধে রেখেছে। কাকাবাবু চিৎকার করে ডাকলেন, মোহন সিং,
মোহন সিং, মোহন সিং। কয়েকবার ডাকাডাকি করবার পর প্রথমে অন্য একজন ঘরের মধ্যে উকি মারল। তারপর সে চলে গিয়ে ডেকে আনলো মোহন সিংকে। সঙ্গে এলো কস্তুরী, তার হাতে একটা মোমবাতি। দুজনে এসে কাকাবাবুর খাট ঘেঁষে দাঁড়ালো। কাকাবাবু বললেন, মোহন সিং, আমাকে বেঁধে রেখেছ কেন? তুমি আমাকে এখনও চেননি মনে হচ্ছে, কিন্তু তোমার ভাই আমাকে চিনেছিল। সে এখনও জেল খাটছে, তাই না? আমাকে কিছুতেই তোমরা মেরে ফেলতে পারবে না। আমাকে বেঁধে রাখলে আমার পেট থেকে একটা কথাও বার করতে পারবে না। মোহন সিং দাঁতে দাঁত ঘষে বলল, রায়চৌধুরী, তুমি আমার ভাইকে জেল খাটিয়েছ। কাল সন্ধ্যাবেলা আচানক আমার গলা টিপে ধরেছিলে। আমি আজ তার শোধ নিব। তোমার মাংস একটু একটু করে কেটে কুকুরকে খাওয়াবো। কাকাবাবু বললেন, বেশ, তাই খাওয়াও, দেখি তোমার কেমন সাধ্য। তোমার মতন দুর্বৃত্ত আমি আগে অনেক দেখেছি। আজ পর্যন্ত তো কেউ আমার কোনো ক্ষতি করতে পারেনি। আমার একটা পা যে ভাঙা দেখছো, এটা হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা কেউ ভেঙে দেয়নি। এবারে তুমি কি করতে পারো দেখা যাক। মোহন সিং কাকাবাবুর গলা টিপে ধরতে যাচ্ছিল। কস্তুরী তাকে বাধা দিয়ে বলল, আহা, থামো না, আগে আমি দুই একটা কথা বলে নিই। তারপর সে খুব মিষ্টি গলায় বলল, রায়চৌধুরী বাবু, আমি আপনার সাহস দেখে অবাক হয়ে গেছি। মোহন সিংয়ের ভাইকে আপনি পুলিশে ধরিয়ে দিয়েছেন। আপনার উপর মোহন সিংয়ের এত রাগ, তবু আপনি এখানে এলেন কেন? কাকাবাবু বললেন, আমি তো মোহন সিংয়ের কাছে আসেনি, এসেছিলাম প্রফেসর শর্মার সঙ্গে দেখা করতে। তিনি আমাকে আসতে বলেছিলেন। তিনি আমার গুরুর মতন। তিনি আসতে বললেও মোহন সিংয়ের ভয়ে আমি আসবো না? কস্তুরী বলল, সঙ্গে কয়েকটি অল্প বয়সী ছেলে মেয়ে নিয়ে এলেন, তাদের বিপদের কথাও চিন্তা করলেন না? কাকাবাবু বললেন, জীবনে কত রকম বিপদ আসে, ভয় পেয়ে দূরে থাকলে কি সব বিপদ কাটানো যায়? ওরা নিজের ইচ্ছাতে আমার সঙ্গে এসেছে। ওদের যদি কোনো রকম বিপদ হয়, ওরা নিজেরাই বাঁচার চেষ্টা করবে, এইভাবে বাঁচতে শিখবে। মোহন সিং বলল, ওদের আর তুমি দেখতে পাবে না কোনো দিন। কাকাবাবু বললেন, তাই নাকি? তাহলে বিজয়নগরের হীরের সন্ধানও তোমরা কোনো দিন পাবে না। মোহন সিং বলল, আলবাত পাবো। আমরা এমন ব্যবস্থা করেছি যে কোনো জায়গা খুঁজতে বাকি থাকবে না। কাকাবাবু বললেন, অতই সহজ। 400 বছর ধরে কত লোক সেই হীরে খুঁজেছে, কেউ পায়নি। তোমরা সমস্ত বিজয়নগর খুঁড়ে ফেললেও পাবে না, এই আমি বলে দিচ্ছি। কস্তুরী বলল, এই মোহন সিং, আস্তে কথা বলো। বাবুজি, আমরা এখানে কেন এসেছি জানেন? আমরা এসেছি এখানে ফিল্মের শুটিং করতে। তার সঙ্গে হীরের কি সম্পর্ক আছে? কাকাবাবু বললেন, ফিল্মের শুটিংয়ের নাম করে এসে তোমরা পুরো জায়গাটা ঘিরে ফেলেছ, পুলিশ বসিয়েছ, বাইরের লোকদের ঢুকতে দিচ্ছ না। সেই সুযোগে তোমরা বিজয়নগরের বিখ্যাত হীরে খুঁজে বার করবে। প্রফেসর শর্মা তোমাদের এই বুদ্ধি দিয়েছেন তা আমি জানি, কিন্তু শর্মাজি তোমাদের চেয়ে অনেক বেশি ধুরন্ধর। সেই হীরে পেলেও তিনি তোমাদের সেটা দিতেন না। সেই হীরে আবিষ্কার করলে সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে যাবে, সেটাই হবে তার শেষ কীর্তি। তিনি এই কথা ভেবে এসেছেন। কস্তুরী বলল, শর্মাজির কথা বাদ দিন, অত বুড়ো মানুষ দিয়ে কাজ চলে না। আমি সেই হীরে খোঁজার জন্য যা বন্দোবস্ত করেছি, তাতে আমার এর মধ্যেই 15 লাখ টাকা খরচা হয়ে গেছে। কাকাবাবু বললেন, বিজয়নগরের হীরে পাওয়া গেলে তার দাম হবে 15 কোটি টাকারও বেশি, কোহিনূরের চেয়েও দামি। কস্তুরী বললেন, আপনি সেই হীরে বার করে দিন। আপনি কত টাকা নেবেন? কাকাবাবু বললেন, বাহ, বেশ, আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখে সামনে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি কথা বলা হচ্ছে। আগে বাঁধন খুলে দাও, তারপর কথা হবে। মোহন সিং গর্জে উঠে বলল, খবরদার কস্তুরী, ওর কথা শুনো না। এই লোকটা সাপের মতন, একবার ছাড়লে কি করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ওকে ছাড়া হবে না। কস্তুরী তার দিকে চোখ রাঙিয়ে বলল, তুমি চুপ করো। তারপর কাকাবাবুকে বলল, আগে আপনার সঙ্গে কথাবার্তা ঠিক হোক, তারপর আপনার হাত পায়ের দড়ি খুলে দেওয়া হবে তো নিশ্চয়ই। আপনি বলুন, আপনি আমাদের সাহায্য করার বদলে কি নেবেন? মনে রাখবেন কিন্তু, মোহন সিং আপনাকে যখন তখন খতম করে ফেলতে রাজি। আমি আপনাকে বাঁচাবো। আপনার প্রাণের দাম কি একটা হীরের চেয়েও বেশি নয়?
কাকাবাবু বললেন, শর্মাজি আমাকে বলেছিলেন তিনি বেঁচে থাকতে আমি যেন হীরের ব্যাপারে নাক না গলাই, তাতে তার ক্রেডিট নষ্ট হয়ে যাবে। তিনি কোনো কারণে মারা গেলে তারপর যেন আমি ওই কাজে হাত দিই। তিনি আমাকে সব বাতলে দিয়েছেন। আমিও তার কাছে শপথ করেছি। শর্মাজি কোথায়? মোহন সিংয়ের দিকে একবার দ্রুত দেখে নিয়ে কস্তুরী বলল, ওর আজ সকাল থেকেই হঠাৎ প্যারালাইসিস হয়ে গেছে, কোমার মতন অবস্থা, কথা বলতে পারছে না, বোধহয় আর জ্ঞান ফিরবে না, হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। কাকাবাবু অবিশ্বাসের সুরে বললেন, এটা সত্যি কথা? কস্তুরী বললেন, জি হ্যাঁ, এটা সত্যি কথা। আপনাকে শুধু শুধু মিথ্যে কথা বলবো কেন? শর্মাজি খুবই অসুস্থ, তিনি এখানে নেই। ডাক্তাররা বলেছেন তাকে এবারের মতন বাঁচাবার চেষ্টা হলেও তিনি আর কথা বলতে পারবেন না, লিখতেও পারবেন না। তাতেই আমাদের খুব মুশকিল হয়ে গেল। কাকাবাবু বললেন, তোমাদের যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা বোঝা মুশকিল। যাকগে, আমার সঙ্গে যে আর চারজন ছিল তারা কোথায় গেল? মোহন সিং রুক্ষ গলায় বলল, তাদের কথা বাদ দিন, কথা হবে শুধু আপনার সঙ্গে আর আমাদের সঙ্গে। আমার যে ভাই জেল খাটছে তাকে নিয়ে। কি আমি দরাদরি করছি? আপনার সঙ্গে যারা এসেছিল তারা বাড়ি চলে গেছে। আপনি কি শর্তে আমাদের সাহায্য করতে চান সেটাই বলুন। কাকাবাবু বললেন, কোনো শর্ত নয়, আমার সঙ্গে যে চারজন ছিল তাদের আগে এখানে এনে হাজির করো, নইলে তোমাদের মতন স্বার্থপর মানুষদের সঙ্গে আমি কোনো কথাই বলবো না। মোহন সিং আর রাগ সামলাতে না পেরে কস্তুরীর থেকে চাবুকটা নিয়ে দুঘা বসিয়ে দিল কাকাবাবুর বুকে। গড় গড় করতে করতে বলল, হারামজাদা, তোমাকে এক্ষুনি খুন করে ফেলতে পারি, তবু তুমি বড় বড় কথা বলছো। বাঁচতে চাও তো শিগগিরই বলো হিরেটা কোথায়? কাকাবাবু বললেন, কে জানে হিরেটা কোথায়? মোহন সিং, তুমি যে আমাকে দুঘা চাবুক কষলে, ঠিক সেই দুঘা তুমি আবার ফেরত পাবে। মোহন সিং চাবুক তুলে বলল, তোমাকে যদি আমি এক্ষুনি খতম করে দিই তাহলে কে আমাকে আটকাবে? কস্তুরী বলল, কি পাগলের মতো কথা বলছো মোহন সিং? শর্মাজি আমাদের যে ম্যাপ দিয়েছে তা দেখে কিছুই বোঝা যাচ্ছে না। রায়চৌধুরীর সাহায্য আমাদের দরকার। কাকাবাবু বললেন, মোহন সিং আমাকে যত ইচ্ছা চাবুক মেরে হাতের সুখ করে নিতে চাইনি, কিন্তু আমি আর একটা কথাও বলবো না। আমার সঙ্গে চারজন ছেলে মেয়েকে আমি আগে দেখতে চাই এখানে। মোহন সিং বলল, হবে না, আমার যে ভাই জেল খাটছে আমি কি তাকে ছেড়ে দেবার কথা বলেছি? ওর লোকেরা কোথায় আছে আমি জানি না। কাকাবাবু মুখটা অন্যদিকে ফিরিয়ে দিল। তার চোখ কিংবা মুখ এরা বাঁধেনি, তবু তিনি যেন এদের আর মুখ দেখতে চান না। কস্তুরী বলল, আমি একটা শর্ত করছি, আপনি বিজয়নগরের হীরের একটা কিছু রাস্তা দেখিয়ে দিন। আজই আমি আপনার সামনে আপনার দলের অন্য ছেলে মেয়েদের হাজির করব, শুধু একজন। ঠিক আছে? কাকাবাবু বললেন, তারা কোথায় আছে আমি জানতে চাই। কস্তুরী বলল, আপনি একজনকে দেখতে পাবেন, তার মুখে জানতে পারবেন সব কথা। কাকাবাবু বললেন, মোহন সিংকে আমি বিশ্বাস করি না, কিন্তু তুমি একটি মেয়ে, আশা করি তুমি কথার খেলাপ করবে না। হিরেটার কাছে পৌঁছাবার 4টি স্টেপ আছে, আমি শুধু প্রথম স্টেপটার কথা বলবো। একটা গোপন লোহার দরজা, সেটা যদি তোমরা বার করতে পারো তাহলে আমার দলের একজনকে আমার সামনে হাজির করবে। কথা দিচ্ছ? কস্তুরী বলল, বাবু সাহেব, এই হিরেটার জন্য আমি বহু টাকা খরচ করে ফেলেছি, সে যে কোনো উপায়ে সেটা আমার চাই। আপনি কথা রাখলে আমিও কথা রাখব। কাকাবাবু বললেন, ঠিক আছে, ভালো করে শুনে নাও। বিঠল স্বামী মন্দিরের মেন গেটের মাঝখানে দাঁড়িয়ে তারপর দক্ষিণ দিকে সোজা পা ফেলে ফেলে এগোবে। ঠিক 300 পা গিয়ে থামবে। তুমি নিজে মাপবে, কোনো পুরুষের দিয়ে মাপালে বেশি হয়ে যাবে। তোমার মতন কোনো মেয়ের 300 পা। দড়ি ফেলে দাগ টেনে দেখে নিবে ঠিক সোজা 300 পা হয়েছে কিনা। তারপর সেই জায়গাটা খুঁড়তে শুরু করবে। 300 যেখানে শেষ হচ্ছে সেখানে 5 ফুট ব্যাসের একটা বৃত্ত এঁকে নিয়ে খুঁড়বে। একটা কুয়োর মতন করে সেই 5 ফুট খুঁড়ে ফেলবে। 10 ফুট গভীর হবে। তারপর সেখানে একজন লোককে নামিয়ে দিবে। সেই লোকটি বিঠল স্বামী মন্দিরের দিকে মুখ করে দাঁড়াবে। দাঁড়িয়ে সেই কুয়োর দেয়ালে হাত বুলালে একটা লোহার দরজা পাবে। বড় দরজা নয়, একটি লোহার সিন্ধুকের দরজার মতো। কোনো রকমে একজন মানুষ সেখানে ঢুকতে পারে। ব্যাস, এই পর্যন্ত বলে দিল। এবার যাও, খুঁজে দেখো। যা বললাম ঠিক মনে আছে তো, না লিখে দেবে? কস্তুরী বলল, লিখে নিচ্ছি।
মোহন সিং বলল, দাঁড়াও, যদি পুরোটাই এই বাঙালি বাবুর ধোঁকা হয়? শর্মাজির ম্যাপে বিঠল স্বামী মন্দিরের উত্তর দিক পর্যন্ত দেখানো আছে, আর এ বলছে সম্পূর্ণ উল্টো, দক্ষিণ দিক। কস্তুরী একটু ভেবাচেকা খেয়ে গিয়ে বলল, আমাদের শুধু শুধু ধোঁকা দিয়ে ওর কী লাভ? মোহন সিং বলল, সময় নষ্ট করিয়ে দিবে। কাল সকালের মধ্যে আমাদের শুটিং শেষ করবার কথা। গভর্নমেন্ট তার বেশি পারমিশন দিবে না। কাকাবাবু বললেন, 10 ফুট গর্ত খুঁড়তে কত সময় লাগবে? একসঙ্গে 20 জন লোক লাগিয়ে দাও, 2 ঘন্টায় হয়ে যাবে। তারপর দেখতে পাবে সেখানে লোহার দরজা আছে কি না। মোহন সিং আরও কিছু বলতে যাচ্ছিল, কস্তুরী তার হাত থামিয়ে দিল, চোখের ইঙ্গিতে কি যেন বোঝালো তাকে। তারপর কাকাবাবুর দিকে ফিরে বলল, ঠিক আছে রায়চৌধুরী বাবু, আপনার কথা মতন আমরা খুঁড়ে দেখব। যদি সত্যিই লোহার দরজা পেয়ে যাই, আপনিও আপনার দলের একজনকে ফেরত পেয়ে যাবেন। আর যদি আমাদের ধোঁকা দিয়ে থাকেন, আপনার মাংস আমরা কুকুরকে দিয়ে খাওয়াবো। তারপর কঙ্কালটা জঙ্গলে ফেলে দিয়ে আসব। সবাই জানবে জঙ্গলি জানোয়ারেরা আপনাকে মেরে ফেলেছে। কাকাবাবু হেসে বলল, জঙ্গলি জানোয়ার কি শুধু জঙ্গলেই থাকে? মানুষের পোশাক পরেও ঘোরাফেরা করে। না, আপাতত আমার মরবার কোনো ইচ্ছে নেই। যাও খুঁড়তে শুরু করো, ঠিক যেরকমভাবে বললাম, ভুল না হয়। মোহন সিং আর কস্তুরী দ্রুত বেরিয়ে গেল। কাকাবাবুর ইচ্ছে হলো পাশ ফিরে শুতে। তাকে হাত নাড়াবার চেষ্টা করে বুঝলেন খুব শক্ত করে বেঁধেছে। সারা শরীরে দড়িটা একেবারে কেটে কেটে বসে গেছে। এখন আর কিছু করার নেই। সন্তু, রঞ্জনরা কোথায় আছে কিছু বুঝতে পারছেন না। প্রফেসর শর্মা অসুস্থ হয়ে না পড়লে মোহন সিং এতটা নিষ্ঠুরতা দেখাতে সাহস পেত না। কাল রাত্রিরে শর্মাজিকে দেখে মনে হয়েছিল মনের জোরেই তিনি টিকে যাবেন। সত্যিই কি তার প্যারালাইসিস হয়ে কথা বন্ধ হয়ে গেছে? এত বড় একজন পণ্ডিত বাড়ি থেকে এত দূরে এসে এইভাবে মারা যাবেন? বিজয়নগরের বিখ্যাত হীরেটা উদ্ধার করার জন্য তিনি অন্তত 30 বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন। হীরেটা পাওয়া গেলে সারা পৃথিবীতে হইচই পড়ে যাবে। কোহিনূরের চেয়েও অনেক দামি হীরে। চোখ বুজে নানা রকম চিন্তা করতে করতে কাকাবাবু ঘুমিয়ে পড়লেন একসময়। খানিক বাদে তার আচমকা ঘুম ভেঙে গেল। গোটা চারেক লোক এসে তার পা আর মাথা ধরে তুলে ফেলল খাট থেকে। কাকাবাবু বললেন, আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছ? লোকগুলো কোনো উত্তর দিল না। একটা বালির বস্তার মতন তাকে কাঁধে নিয়ে চলল। একজন কাকাবাবুর ক্লাস দুটেও তুলে নিল। বাইরে এসে কাকাবাবু দেখলেন আকাশ মেঘলা মেঘলা, চতুর্দিক অন্ধকার, 2-3টে জায়গায় আলো জ্বলছে। তিনি আন্দাজে বুঝলেন একটা আলো জ্বলছে বিঠল স্বামী মন্দিরের কাছে, ওখানে এখনও খোঁড়াখুড়ি চলছে। লোকগুলো কাকাবাবুকে নিয়ে এসে মাঠের মাঝখানে নামিয়ে দিল। সেখানেও একটা আলো জ্বলছে। সিংহাসনের উপর বসে আছে নকল ভগবতী প্রসাদ শর্মা। এখন তার মাথায় একটা জরির পাগড়ি, কোলের উপর রাখা একটি তলোয়ার। সে একটা সিগারেট টানছে। আসল শর্মাজি জীবনেও সিগারেট খাননি। কাকাবাবুকে হাঁটু গেড়ে বসিয়ে দেওয়ার পর তিনি জিজ্ঞেস করলেন, কী ব্যাপার? দিব্যি খাটে শুয়েছিলাম, হঠাৎ কাকাবাবুকে হাঁটু গেড়ে বসিয়ে দেওয়ার পর তিনি জিজ্ঞেস করলেন, কী ব্যাপার? দিব্যি খাটে শুয়েছিলাম, হঠাৎ আমাকে মাঠের মধ্যে আনা হলো কেন? নকল শর্মা বলল, ক্যামেরা আসছে, শুটিং হবে। আসল কাজের সঙ্গে সঙ্গে ফিল্মের শুটিংও চালিয়ে যাচ্ছি আমরা। এখানে একটা সিন তুলব। রাজা রামরায়ের সামনে আনা হয়েছে একজন বন্দিকে। তুমিই সেই বন্দি। তোমাকে অবশ্য দেখানো হবে পেছন দিক থেকে, তোমার মুখ দেখানো যাবে না। কাকাবাবু বললেন, 400 বছর আগেরকার এক বন্দির গায়ে নাইলনের দড়ি? তখনকার বন্দীদের শুধু হাত দুটো শেকল দিয়ে বাঁধা থাকতো। নকল শর্মা বলল, হিন্দি সিনেমা এসব চলে যায়, অত কেউ খুঁটিয়ে দেখে না। কাকাবাবু বললেন, 400 বছর আগেকার রাজা সিগারেটও খাবে নাকি? নকল শর্মা সে কথার উত্তর না দিয়ে বলল, আরে ক্যামেরাম্যান, লাইটম্যান সব গেল কোথায়? সবাই মিলে মাটি খোঁড়া দেখতে গেলে কি করে চলবে? ওরে কে আছিস? কাকাবাবুকে নামিয়ে রেখে সেই 4জন লোক চলে গেছে। কাছাকাছি আর কেউ নেই। নকল শর্মা চেঁচিয়ে আরও কয়েকবার ডাকলো, কেউ সাড়া দিল না। তলোয়ারটা হঠাৎ পড়ে গেল তার কোল থেকে। সেটা তুলে নিয়ে সে সিংহাসনের একপাশে রাখল। তারপর সে কাকাবাবুর দিকে ফিরে মজা করে বলল, কুয়ো তো খোঁড়া হচ্ছে, সেখানে যদি লোহার সিন্দুকের দরজা না পাওয়া যায়
তাহলে তোমার কি হবে বলো তো? মোহন সিং বলেছে কুকুর দিয়ে তোমাকে খাওয়াবে। কস্তুরী বলেছে এইরকম এইরকম হাত পা বাঁধা অবস্থায় তোমাকে নদীতে ফেলে দিবে। আর আমি ভাবছি সিনেমার শুটিংয়ে তোমাকে কাজে লাগাবো। প্রথমে আমি আমার পায়ের জুতো দিয়ে তোমার নাক ঘষে দিব, এরপর লাথি মেরে মেরে তোমার দাঁতগুলো ভাঙবো, তারপর তোমার চোখ। কাকাবাবু বললেন, বুঝেছি বুঝেছি, তুমি একটু একটু করে কষ্ট দিয়ে আমাকে মারবে, তাই তো? কাকাবাবু বললেন, তাই তো। এবার উল্টো দিকটা বলল, আমি যদি হিরেটা তোমাদের উদ্ধার করে দিই তাহলে কি হবে? নকল শর্মাজি বলল, হিরে যদি তুমি খুঁজে দিতে পারো, সত্যি দিতে পারো, তাহলে তোমাকে ছেড়ে দিব, বাঁধন খুলে দিব, ইউ উইল বি ফ্রি। মরদ কা বাত হাতি কা দাঁত, মরদ কা বাত হাতি কা দাঁত। কথা যখন দেওয়া হয়েছে, হিরে পাওয়া গেলেই তোমার ছুটি। কাকাবাবু বললেন, কিন্তু হিরেটা পাওয়া গেলে নেবে কে? তুমি না মোহন সিং না কস্তুরী? নকল শর্মা ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, মোহন সিং? ও তো একটা সামান্য লোক, ওকে আমরা যা বলি ও তাই করে। অবশ্য একটু গোয়ার কথায় কথায় মারামারি করতে যায়, কিন্তু হীরের উপর ওর কোনো অধিকার নেই। আর কস্তুরী, হ, সে কিছু টাকা খরচ করেছে বটে, সে টাকা ফিল্ম থেকেই উঠে যাবে। হিরেটা হবে আমার, বিজয়নগরের হিরেটা আমার চাই। কাকাবাবু কৌতুকের সঙ্গে বললেন, এ যে নতুন কথা শুনছি। কস্তুরী এতক্ষণ বলছিল হিরেটা সেই নিবে, অন্য কোনো ভাগিদার নেই, এখন দেখছি আপনিও একজন ভাগিদার। নকল শর্মা বলল, ভাগিদার মানে? না না, অন্য কাউকে আমি ভাগটাক দিব না, আমার সব বন্দোবস্ত করা আছে। হিরেটা পেলেই আমি বোম্বে চলে যাব। কাকাবাবু বললেন, তাহলে তো খুব মুশকিল হলো, আমি হিরেটা কস্তুরীকেই খুঁজে দেব বলেছি। কস্তুরীর সঙ্গে আমার চুক্তি হয়েছে। নকল শর্মা বলল, ঠিক আছে, তুমি হিরেটা কস্তুরীর জন্যই খোঁজো, এমনকি সবার সামনে তুমি হিরেটা কস্তুরীর হাতে তুলে দিতে পারো, তারপর ওর কাছ থেকে সেটা বাগিয়ে নিতে আমার কোনো অসুবিধা হবে না, সেটা আমি বুঝবো। তোমার সঙ্গে আমার যে কথা হলো তা খবরদার বলবে না আর কাউকে। কস্তুরীকে যদি আগে থেকে কিছু বলার চেষ্টা করো তাহলে তোমার আমি জিভ কেটে নেব। কাকাবাবু বললেন, আমার জিভ কেটে নিলে একটু মুশকিল আছে, আমি যদি কথা বলতে না পারি তাহলে হিরেটা তোমরা পাবে কি করে? নকল শর্মার চোখ কটমট করে বলল, রায়চৌধুরী, মনে রেখো, তুমি বাঁচবে কি মরবে সেটা আমার উপর নির্ভর করছে। কস্তুরী হাজার চেষ্টা করলেও তোমাকে বাঁচাতে পারবে না। সিংহাসনের পাশে হাত চাপড়ে সে তলোয়ারটা খুঁজল, সেটা সেখানে নেই। আবার নিচে পড়ে গেছে ভেবে সে মাথা ঝুঁকিয়ে দেখলেও সেখানেও নেই। সে অবাক হয়ে বলল, আরে, আমার তলোয়ারটা কোথায় গেল? সিংহাসনের পেছন থেকে সামনে ঘুরে এসে সন্তু বলল, এই যে। সন্তুর হাতে সেই খাপখোলা তলোয়ার, তার ডগাটা সে নকল শর্মার গলায় ছুঁয়ে বলল, চুপ, কোনো শব্দ করবে না, তাহলেই গলা ফুটো করে দিব। আতঙ্কে নকল শর্মার চোখ দুটো ঠেলে বেরিয়ে আসতে চাইল। সন্তুর বদলে সে যেন ভূত দেখছে। সন্তু বলল, জোজো, শিগগিরই কাকাবাবুর বাঁধন খুলে দে। অন্ধকার থেকে দৌড়ে বেরিয়ে এসে জোজো কাকাবাবুর দড়ির বাঁধন খোলার চেষ্টা করতে লাগলো। কাকাবাবু বেশ সন্তুষ্টভাবেই বলল, যাক, তোরা ভালো আছিস তাহলে। রিঙ্কু আর রঞ্জন কোথায়? জোজো বলল, এখনও দেখতে পাইনি, এই গিটগুলো খুলতে পারছি, একটু ছুরি পেলে ভালো হতো। কাকাবাবু বললে, নাইলনের দড়ি ছুরি দিয়ে কাটাও খুব শক্ত, গিটগুলোও খোলার চেষ্টা কর, কোনো রকমে আমার হাতটা আগে খুলে দে। সন্তু সামনের দিকে তাকিয়ে অধীরভাবে বলল, তাড়াতাড়ি তাড়াতাড়ি, লোকজন আসছে। যত তাড়াতাড়ি করতে গিয়ে আরও দেরি করে ফেললো। নখ দিয়ে চেপে ধরেও সে গিট খুলতে পারল না। কোনো রকমে কাকাবুর হাতের বাঁধনটা খুলতে না খুলতেই হৈ হৈ করে ছুটে এলো সেখানে 4-5 জন লোক। তাদের মধ্যে একজন মোহন সিং। সে ফুর্তিতে চিৎকার করতে করতে বলল, বাহ, পাওয়া গেছে পাওয়া গেছে, লোহার দরজা বেরিয়েছে। সন্তু আর জোজো পালাবার সুযোগ পেল না। কাকাবাবুকে ফেলে পালাবার কথা তাদের মনেও এলো না। মোহন সিংয়ের সেই খপ করে জোজোর চুলের মুঠি চেপে ধরে বলল, এ কি? সন্তু তলোয়ারটা নকল শর্মার গলায় আরেকটু চেপে বলল, শিগগিরই কাকাবাবুকে ছেড়ে দাও, নইলে একে আমি মেরে ফেলব। মোহন সিং কয়েক মুহূর্ত দারুণ বিস্ময়ে চেয়ে রইল সন্তুর দিকে, যেন সে বিশ্বাসই করতে পারছে না যে সন্তুরা এরই মধ্যে বেঁচে এখানে ফিরে এসেছে। তারপরেই সে ঘোর কাটিয়ে ফস করে একটা রিভলভার বার করে বলল, তুই ওর গলা কাটবি? কাট, তার আগে এক গুলিতে আমি তোর মাথা উড়িয়ে দিব। কাকাবাবু শান্ত গলায় বললেন, সন্তু, তলোয়ারটা ফেলে দে।
সন্তু অনিচ্ছা সত্ত্বেও তলোয়ারটা নামিয়ে রাখলো পায়ের কাছে। একজন লোক ছুটে গিয়ে সন্তুকে চেপে ধরল। নকল শর্মা রাগের চোটে সপটে এক চড় কষল সন্তুর গালে। তারপর মোহন সিংকে বলল, লোহার দরজা পাওয়া গেছে, তাহলে আর রায়চৌধুরীকে বাঁচিয়ে রেখে লাভ কি? ওকে খতম করে দিলেই তো হয়। মোহন সিং চওড়া করে হেসে বলল, আমিও তো তাই ভাবছি। মাটির নিচে সত্যি একটা লোহার দরজা আছে। এবার দরজা ভেঙে আমরাই হিরেটা বার করতে পারবো। এই লোকটাকে আর দরকার নেই, এই বিচ্ছুগুলোকে ওর সঙ্গে। কাকাবাবু হাত দুটো ঘষতে ঘষতে বলল, দাঁড়াও দাঁড়াও, একেই বলে কাল নেমির লঙ্কা ভাগ। মোহন সিং, তুমি একটা বেকুব। আমাকে কি তোমার মতোই বুদ্ধু ভেবেছ? আমি জানতুম তোমরা কথার খেলাপ করবে। হিরেটার খোঁজ পেয়ে গেলেই আমাকে মেরে ফেলতে চাইবে। হিরে পাওয়া এত সহজ? ওই লোহার দরজা খুলে দেখো, ওর মধ্যে কিছুই নেই। নকল শর্মার মোহন সিং একসঙ্গে বলে উঠল, কেয়া কুছ নেই। কাকাবাবু বললেন, দরজাটা ভাঙবার দরকার নেই, ধাক্কা ধাক্কি করলেও খুলবে না। সামনের দিকে জোরসে টান দাও, তাহলেই খুলে যাবে। ওই সিন্দুকের মধ্যে হিরে মুক্ত কিছুই নেই। এর আগে অন্তত 15 জন লোক ওই সিন্দুক খুলে দেখেছে। গত 400 বছর ধরে কত লোক ওই বিজয়নগরের বিখ্যাত হিরে খুঁজেছে জানো? এবার কস্তুরী এসে পৌঁছালো এখানে। সে সব কথা শুনে হতাশ হয়ে বলল, হ্যাঁ, ওই সিন্দুকের মধ্যে কিছু নেই? রায়চৌধুরী বাবু, তুমি শুধু শুধু আমাদের দিয়ে এতখানি মাটি খোঁড়ালে। তুমি আমাদের ধোকা দিয়েছ। কাকাবাবু বললেন, বাহ, বেশ মজা তো। আমি ধোকা দিয়েছি? তোমরা যে লোহার দরজাটা দেখা মাত্রই আমাকে মেরে ফেলতে চাইলে, সেটা কি? আমি তোমাদের এই অমূল্য হীরা খুঁজে দেব, আর তোমরা আমাকে মেরে ফেলবে? বাহ, কী চমৎকার। মোহন সিং বলল, ওই হিরে না পেলেও কি তোমাকে আমরা বাঁচিয়ে রাখবো ভাবছ? কাকাবাবু বললেন, তাতে তোমাদের ভারী লাভ হবে। শুধু শুধু মানুষ খুন করাই হবে, হিরে পাবে না। যে জন্য এত কাণ্ড করে এখানে এসেছ, সব নষ্ট হবে। প্রফেসর শর্মার কথা বন্ধ হয়ে গেছে, তিনি কিছু বলতে পারবেন না। আমিও যদি মরে যাই, তাহলে চিরকালের মতো হারিয়ে যাবে বিজয়নগরের হিরে। কস্তুরী বলল, না না, তা হতে পারে না। হিরেটা আমাদের চাই। রায়চৌধুরী বাবু, আপনাকে কেউ মারবে না। আপনার সঙ্গে লোকদেরও ছেড়ে দেওয়া হবে, আমি কথা দিচ্ছি। কাকাবাবু বললেন, তোমার কথার যে দাম আছে, যে কী দাম আছে তা তো দেখলাম, আর আমি তোমাদের বিশ্বাস করছি না। মোহন সিং জোজোকে এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে বলল, বিজু বিজু, এই ছোকরাটার একটা একটা করে কান কেটে দে, তারপর নাক কাটবি। তা দেখেও রায়চৌধুরী হীরের কথা লুকিয়ে রাখতে পারে কি না দেখতে চায়। বীরজু এগিয়ে এসে মুঠি ধরে জোজোকে আবার দাঁড় করালো। একটা ছুরি বার করে বলল, কাটবো? জোজো কাকাবাবুর দিকে তাকিয়ে আছে। কাকাবাবুর মুখের হাসি হাসি ভাব দেখে সে ভয় পেল না। কাকাবাবু বললেন, আবার একটা বোকামি হচ্ছে মোহন সিং। এরকমভাবে জোর করলে আমি তো তোমাদের আর একটা ধোকা দেব। আর এক জায়গায় মাটি খুঁড়তে বলবো, 2-3 ঘন্টা লেগে যাবে। তারপর দেখবে সেখানেও কিছু নেই। এই করে করে রাত ভোর হয়ে যাবে। আমার লোকদের গায়ে একবার হাত ছোঁয়ালে আমি কিছুতেই সত্যি কথা বলবো না। কস্তুরী এগিয়ে এসে বলল, বীরজু, ছেলেটাকে ছেড়ে দাও, এভাবে কিছু হবে না, সময় বেশি নেই। রায়চৌধুরী বাবু, আপনার কাছে আমি, মোহন সিং আর কর্নেল সাহেব একসঙ্গে শপথ করব যে হিরেটা পেলে আপনাকে আমরা ছেড়ে দিব, আপনার সঙ্গে লোকজনদেরও ছেড়ে দিব। তাহলে আপনি মানবেন তো? কাকাবাবু জিজ্ঞেস করলেন, কর্নেলকে? কস্তুরী নকল শর্মার দিকে হাত দেখালো। কাকাবাবু বললেন, তোমাদের ওই শপথ টপথে আমি মোটেও বিশ্বাস করি না। এবার আমার শর্ত বলছি, শোনো। আমার বাঁধন খুলে দাও, আমি নিজে হিরেটা খুঁজতে যাব। আমি নিজে না গেলে অন্য কেউ ঠিক মতো বার করতে পারবে না। অনেক কিছু শেখাতে হবে। কস্তুরী সঙ্গে সঙ্গে বলল, বাঁধন খুলে দাও, খুলে দাও। বীরজু গিটগুলো খুলে দিল খানিকটা চেষ্টা করে। কাকাবাবু উঠে দাঁড়িয়ে বলল, উহ, সারা গায়ে ব্যথা হয়ে গেছে। এমন শক্ত করে কেউ বাঁধে? শুধু হাত দুটো বাঁধাই তো যথেষ্ট ছিল। আমি খোঁড়া মানুষ, আমি কি দৌড়ে পালাতে পারতুম? ক্রাস দুটো তুলে নিয়ে তিনি বললেন, যে কুয়োটা খোঁড়া হয়েছে সেটার কাছে চলো। আমি তোমাদের পুরোপুরি ধোকা দিইনি, মিছিমিছি মাটি খুলতে বলিনি। পুরো দলটা চলে এলো বিঠল স্বামী মন্দিরের কাছে। নতুন খোঁড়া গর্তটার মুখের কাছে দাঁড়িয়ে কাকাবাবু বললেন, লোহার দরজাটা খুলতে পেরেছ? একজন বলল, জি হ্যাঁ, খোলা হয়েছে, ভেতরে কিছু নেই, সিন্দুকটা খালি। কাকাবাবু বললেন, একেবারে খালি নয়, একেবারে পেছনের দেওয়ালের
গায়ে হাত দিয়ে দেখো একটা ত্রিশূল গাঁথা আছে। খুব সাবধানে শাবলের চার দিয়ে সেই ত্রিশূলটা খুলে নিয়ে এসো। বিরজু নিজে সেই কুয়োর মতন গর্তে নেমে গেল। একটু পরেই সে বলল, হ্যাঁ, একটা ত্রিশূল আছে। সে আবার উপরে উঠে আসার পর দেখা গেল তার হাতে একটি সাধারণ লোহার ত্রিশূল, বেশ মোটা, অনেক কালের পুরাতন হলেও সেটার গায়ে মরচে পড়েনি। কাকাবাবু সেই ত্রিশূলটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে বললেন, এই ত্রিশূলটা আমি আগে দেখেছি, ফার্গুসন সাহেব দেখেছেন, মানুচ্চি সাহেব দেখেছেন, আরও অনেকে দেখেছেন। আমরা কেউই বুঝতে পারিনি মাটির অত নিচে একটা লোহার সিন্ধুকে এরকম একটা সাধারণ ত্রিশূল রাখার মানে কি। আমরা ভেবেছি আগে বোধ হয় ওখানে দামি কোনো মূর্তি ছিল, কেউ চুরি করে নিয়েছে। ভগবতী প্রসাদ শর্মা কিছুদিন আগে একটা বহু পুরনো পুঁথি আবিষ্কার করেন। সেটা পড়ে তিনি জানতে পেরেছেন এই ত্রিশূলটা আসলে চাবি, অন্য একটা সিন্ধুকের চাবি। সেজন্যই এটাকে এত যত্ন করে এমন গোপন জায়গায় রাখা হয়েছে। মোহন সিং সেই ত্রিশূলটা কাকাবাবুর হাত থেকে কেড়ে নেবার চেষ্টা করতেই কাকাবাবু বললেন, দাঁড়াও দাঁড়াও, অত সহজ নয়। যে সিন্ধুকের চাবি এই ত্রিশূলটা, সেটা কোথায় আছে তুমি জানো? 7 জন্মেও খুঁজে পাবে না। যদি খুঁজে পাও তাহলে এই চাবি দিয়ে খুলতে পারবে না। কতবার ডান দিক আর বাম দিক ঘোরাতে হবে তা একটা শ্লোকের মধ্যে লেখা আছে। সেই শ্লোক না জানলে কোনো লাভ নেই। কস্তুরী বলল, এই মোহন, রায়চৌধুরীর কাজে বাধা দিও না। আচ্ছা রায়চৌধুরী বাবু, একটা কথা বলুন তো, প্রফেসর শর্মাজি যখন এই চাবিটার কথা জানতে পারলেন তখন তিনি নিজে কেন আগে এসে হিরেটা নিলেন না? কাকাবাবু বললেন, উত্তরটা খুব সোজা। তিনি একা এসে খোঁড়াখুড়ি করতে পারতেন না, গভর্নমেন্টকে জানাতে হতো। আর গভর্নমেন্টের সাহায্য নিয়ে এই বিখ্যাত ঐতিহাসিক হিরেটা খুঁজে বার করলে সেটা গভর্নমেন্টকেই দিতে হতো। সেজন্যই তিনি তোমাদের সাহায্য নিয়েছিলেন। ফিল্ম তোলার নাম করে এলে জায়গাটা ঘিরে রাখা যায়, রাত্রিরেও কাজ করা যায়, মাটি খুঁড়লেও কেউ সন্দেহ করবে না। পেছন ফিরে কাকাবাবু আবার হাঁটতে লাগলেন কোনাকুনি আর একটা ছোট্ট মন্দিরের দিকে। এটা একটা অতি সাধারণ শিব মন্দির। ছাদের অনেকটা ভেঙে পড়েছে, দরজার পাল্লাও নেই। ভেতরে মস্ত বড় একটা শিবলিঙ্গ, তার মাথার কাছটাও কিছুটা ভাঙা। কাকাবাবু বললেন, রাজধানী বিজয়নগর যেদিন ধ্বংস হয় সেদিন আক্রমণকারীরা এখানকার অনেক মন্দিরও ভেঙে একেবারে গুড়িয়ে দেয়। শুধু বিঠল স্বামীর মন্দিরটা আর ভাঙেনি বিশেষ কারণে। মন্দিরের সব কটা থাম থেকে একটা অদ্ভুত গানের সুর বেরোচ্ছিল, তাই শুনে ওরা ভয় পেয়ে যায়। এই ছোট্ট মন্দিরটার তারা ভাঙার চেষ্টা করেছিল। এই দেখো, এই শিবলিঙ্গটা এত শক্ত পাথরের তৈরি যে মাত্র একটুখানি ভাঙতে পেরেছে। ডিনামাইট দিয়ে না ওড়ালে এটা ভাঙা যাবে না। তারপর তিনি হাঁটু গেড়ে বসে বললেন, দেখি তো, এর বেদির মাঝখানে একটা গর্ত থাকার কথা। সত্যি তাই, সেই শিবলিঙ্গর তলার বেদিতে চৌকো করে খানিকটা কাটা। কাকাবাবু সেই কাটা অংশের মধ্যে ত্রিশূলটা ঢোকাতে যেতেই তার ভেতর থেকে ধড়ফড় করে একটা গিরগিটি বেরিয়ে এলো। সে বেচারা ভয় পেয়ে পালাতে গিয়ে লাফিয়ে উঠল কস্তুরীর গায়ে। কস্তুরী তিড়িং করে একটা লাফ দিয়ে আর্ত গলায় বলল, ওরে বাপরে, এটা কী রে? কাকাবাবু বললেন, ওটা একটা নিরীহ গিরগিটি, কামড়াবে না, কিন্তু এর মধ্যে সাপখোপ আরও কত কি আছে কে জানে। চোখ বুজে কিছু চিন্তা করে ত্রিশূলটা কয়েকবার ডান দিক কয়েকবার বাঁ দিক ঘোরালেন। অত বড় শিবলিঙ্গটা আস্তে আস্তে সরে যেতে লাগলো। সেখান থেকে বেরিয়ে পড়ল একটা অন্ধকার গর্ত। সবাই মুখ দিয়ে বিস্ময়ের শব্দ করে উঠল। কাকাবাবু মোহন সিংয়ের দিকে ফিরে বললেন, তুমি কি ভাবছো এটা সিন্ধুক? তা মোটেও না। আসল সিন্ধুক আছে অনেক নিচে। এরকম আরও 3বার চাবি ঘোরাতে হবে 3 জায়গায়। বিজয়নগরের রাজারা সাবধানী ছিলেন খুব। উঠে দাঁড়িয়ে ত্রিশূলটা খুলে নিয়ে তিনি সেই অন্ধকার গর্তের মধ্যে পা বাড়িয়ে বললেন, আমি এর ভেতরে নামবো, সন্তু জোজো তোরাও সঙ্গে আয়। মোহন সিং বলল, না, ওরা যাবে না, ওরা বাইরে জমিনে থাকবে, আপনি ফিরে এলে ওদের ছাড়বো। কাকাও বললেন, জামিন আবার কি? আমি খোড়া পায়ে এক সিঁড়িতে নামতে পারবো না, ওদের সাহায্য লাগবে, তোমরাই গর্তের বাইরে অপেক্ষা করো। মোহন সিং বলল, তা আমাদেরও একজন আপনাদের সঙ্গে সঙ্গে যাবে, আমি নিজেই যাচ্ছি। কাকাবাবু বললেন, তুমি এত মোটা, তুমি যেতে পারবে না, এক জায়গায় আটকে যাবে। বিরজু বলল, আমি যাচ্ছি, আমি ওদের পাহারা দিব, আমাকে একটা টর্চ দাও। শুধু টর্চ নয়, মোহন সিং বিরজুর হাতে তুলে দিল নিজের রিভলভারটাও। প্রথমে কাকাবাবু, তারপর সন্তু, জোজো আর বিরজু নেমে গেল সেই গর্ত দিয়ে।
মোহন সিং কস্তুরীরা উকি দিয়ে রইল গর্তের মুখে। অন্ধকার সিঁড়ি দিয়ে ওরা নামছে তো নামছেই। ক্ষীণভাবে দেখা যাচ্ছে টর্চের আলো। একসময় সেটাও মিলিয়ে গেল। বোধহয় সুড়ঙ্গটা বেঁকে গেছে সেখানে। হঠাৎ অনেক নিচ থেকে একটা একটা বিকট ভয়ের চিৎকার শোনা গেল। সেটা কার গলার অবস্থা বোঝবার আগেই কিসের যেন ধাক্কায় ছিটকে গেল মোহন সিং আর কস্তুরীরা। দড়াম করে একটা শব্দ হলো। শিবলিঙ্গটা আবার আগের জায়গায় ফিরে এসেছে। সুড়ঙ্গের মুখটা বন্ধ হয়ে গেছে। মোহন সিং হুঙ্কার দিয়ে উঠল, বন্ধ করে দিয়েছে, ও ইচ্ছে করেই বন্ধ করে দিয়েছে।